ভৌতিক আলোচনা। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। আজকের গল্প সুরেনের মোবাইল ফোন। লেখক মনোরঞ্জন গোস্বামী। সুরেন সরকার মহাজনী কারবারি। বাজারে একটা গলির ভিতরে ওর গদি। ছোট্ট একটা মাটির ঘর, খড়ের ছাউনি, দেয়ালে একটা লক্ষ্মী গণেশের ছবিওয়ালা ক্যালেন্ডার। দেওয়ালের চুন ক্ষয়ে ক্ষয়ে রংহীন। একটা ছোট্ট চৌকি, একটা তাকিয়ায় ঠেস দিয়ে বসে থাকে। সামনে একটা ছোট্ট ক্যাশ বাক্স কাঠের, কয়েকটা জাবদা খাতা, খাতকদের নাম লেখা। সুদের কারবার আর বন্ধকি কারবার রমরমিয়ে চালায় সুরেন। সেই মহামারীর সময় যখন বাড়াবাড়ি হলো, বউটার 1,000 টাকা কর্জ নিয়েছিল নবীন। সুরেন বলেছিল, ভায়া নবীন, বেশি আর তোমাকে বলি কি করে? হারান তোমাকে পাঠিয়েছে। হারান আমার ইয়ার দোস্ত, বুঝলে কি না? নবীন করুণ চোখে দেখছিল সুরেনকে। স্নান করিয়ে বেঁধে রাখা বলির পাঁঠা যেন। ডিবে থেকে একটু নস্যি টেনে রুমাল দিয়ে নাক মুছে সুরেন হঠাৎ গলাটা নামিয়ে বলে, অন্যদের জন্য আলাদা ব্যবস্থা, তুমি ভায়া মাসে 500 করে দিও। আসলটার জন্য তাড়াহুড়ো নেই, সে তুমি যখন পারবে। সে প্রায় 10 বছর আগেকার কথা। সুদে মূলে সে টাকা এখন কত দাঁড়ালো কে জানে। বছর 3 2-1 মাস বাদে বাদে 500 টাকা করে দিয়েছে নবীন। হিসেব করলে 1,015 তো দেওয়া হয়ে গেছে। তবু মাঝে মধ্যেই নবীনের বিধবা বউকে উত্ত্যক্ত করে সুরেন। গদিতে ডেকে পাঠায় লোক দিয়ে। জাবদা খাতা খুলে বলে, বৌমা, অনেকগুলো টাকা পড়ে আছে যে, এই যে এই সুদে মূলে মোট 1,11,000। নবীন তো আর নেই। আমি বলি কি, এটার একটা ব্যবস্থা এবার করো বৌমা। নবীনের বিধবা বলা বাহুল্য, সে টাকার কোনো ব্যবস্থা করে উঠতে পারেনি এখনো। সেদিন সুরেন নিজে আসে নবীনের বাড়ি। সুরেনের বাড়িতে মা বেটার গতরে খেটে ঋণ শোধ করার প্রস্তাব দেয়। এরপর থেকে বছর খানেক হলো সকাল বেলাটা কয়েক ঘন্টা ঝি চাকরের কাজ করে মা বেটাতে সুরেনের বাড়িতে। বেগার খাটা, 4টি মুড়ি আর চা। প্রেত লোক থেকে এসব দেখছিল নবীন। তার জীবদ্দশাতেও শোষণ করেছে তাকে সুরেন। মাসের পর মাস সুদ দিয়ে গেছে। আসলের 5 গুণ দিয়ে শোধ হলো না ঋণ। এবারের প্রতিকার করবে সুরেন। সুরেনের প্রেত। সেদিন ছিল অমাবস্যা। সন্ধেবেলা একা গদিতে বসে আছে। রিমঝিম করে বৃষ্টি পড়ছে। বর্ষা এবার তাড়াতাড়ি নামবে বোধ হয়। খাতকের ভিড় নেই। ফাঁকা অবসরে মোবাইল দেখার অভ্যাস সুরেনের।
ভৌতিক আলোচনা চ্যানেলে গল্প শুনছিল সুরেন। কয়েকদিন চ্যানেলটা দেখা হয়নি। একটার পর একটা অদেখা ভিডিওগুলো সব শুনল, একটাও লাইক করলো না। এরা দেখে, লাইক করে না কেন কে জানে। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। সুরেন দেখল অচেনা নম্বর। হ্যালো হ্যালো, ওপার থেকে কোনো শব্দ নেই। সময় দেখল সুরেন, মোবাইল স্ক্রিনে 9:40। অনেক রাত হয়ে গেছে। ফেরার পথে শ্মশানকালীর মন্দিরে প্রণাম করে যাবে। এখানে আজ অমাবস্যার পুজো। গদির দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়ল সুরেন। রিমঝিম বৃষ্টিটা এখনো চলছে সমানে। ছাতা মাথায় চলেছে সুরেন। হাই স্কুলের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে শ্মশানের দিকে। স্কুল বাড়ির পর থেকে রাস্তার দুপাশে ঘন কৃত্রিম বন। চার্জার টর্চের আলোয় চলতে কোনো অসুবিধা হচ্ছে না সুরেনের। বর্ষা এসে গেছে মনে করে ব্যাঙগুলো ডেকে চলেছে একটানা। জোনাকিরা গাছের পাতার ফাঁকে ফাঁকে ইতস্তত ঝিলিক দিচ্ছে। নির্জন নিস্তব্ধ পথ। বড় গাব গাছটার নিচে দুটো ছায়ামূর্তি টর্চের আলোয় দেখল সুরেন। ধক করে উঠল বুকটা হঠাৎ। কে কে এখানে এত রাত্রে? এখানে তো কারো থাকার কথা নয়। আবার টর্চের আলো ফেলে সুরেন। না, কেউ তো নেই। সুরেন ভীতু নয়, বরং বেশ সাহসী। আবার হাঁটতে শুরু করলো সুরেন। অমাবস্যার অন্ধকার, চারিদিক ঘন কালোই ভরে গিয়েছে। পথের মধ্যে তীব্র টর্চের আলো শুধু মাঝে মাঝে ক্ষণিকের জন্য ছিন্ন করছে সেই অন্ধকার রাতের এক ফালি। ফোনটা বেজে উঠল আবার। সুরেন হাত ঝোলায় জাবদা খাতার মোবাইল ফোনটা রাখে। হাত ভরে ফোনটা বের করলো। অচেনা নাম্বার, সেই নাম্বারটা। গদিতে সন্ধেবেলা এই নাম্বার থেকে এসেছিল ফোন। ধরেনি সুরেন। ধরবে কিনা ভাবছে। ধরল। হ্যালো, কে? একটা ফ্যাস ফেসে অমানুষী গলা শুনতে পেল সুরেন। আজ অমাবস্যা, শিকার করব তোকে, শিকার করব। কেঁপে উঠল সুরেন। হারানার বাদলকে মনে পড়ল হঠাৎ। কি করে মরল ওরা? বেশ রহস্যময়। ফোনটা বন্ধ করে রাখতে যাবে, হঠাৎ মোবাইলের মৃদু আলোয় দেখতে পেল বীভৎস দুটি মূর্তি। কাছে, খুব কাছে। বীভৎস, কুৎসিত আর না মানুষই সেই চোখ সহ্য করতে পারল না সুরেন। ওরা হাত নেড়ে কিছু বলতে চাইছে। সুরেন কিছু বুঝল না। আর্ত চিৎকার করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সুরেন ছুটতে লাগলো। ছুটছে ছুটছে অন্ধকারে। টর্চ ছাতা পড়ে গেছে হাত থেকে। শুধু শুধু থলিটা ছাড়েনি সুরেন। থলির ভিতরে জাবদা খাতা আর মোবাইল। সব ঘাতকদের নাম লেখা আছে ওই খাতায়। আবার বেজে ওঠে মোবাইল। সুরেন দাঁড়ায় না, ফোনও ধরে না। জানে সেই ভুতুরে ফোন। ছোট্ট ফোনটা বন্ধ হয় না, বেজেই চলে। হঠাৎ সুরেন একটা খালের মধ্যে পড়ে গেল। জল, অনেক অনেক জল। মনে পড়ল সুরেনের, এদিকটায় আছে মরা বিল, খাড়া
পাড় থেকে পড়লেই অতল জল, বছরে দু একটা ডুবে মরে এখানে। মরা বিলেই পড়েছে সে নির্ঘাত। হাত ঝোলাটা তলিয়ে গেল। ইস, জাবদা খাতাটা। সুরেন ডুবে গিয়ে ভেসে উঠল আবার। মোবাইল ফোনটা বেজে চলেছে এখনো। কোথায় সেটা, জলের নিচে নাকি? হঠাৎ কানের দুপাশে হাড়ে প্রচণ্ড আঘাত অনুভব করল সুরেন। যন্ত্রণায় কোঁকিয়ে উঠে শুনল তীব্র মোবাইলের রিংটোন। কানের ডান পাশে, বাঁ পাশে, কখনো তালুতে মোবাইল ফোনটা দিয়ে প্রচণ্ড জোরে জোরে আঘাত করছে কেউ। আর বুঝি ভেসে থাকতে পারবে না সে, আর্তচিৎকার করে, কে কে? আমি আমি নবীন, নবীন সমাদ্দারের প্রেত। আমাকে ছেড়ে দে নবীন, আমি আমি সব মকুব করে দেব ভাই। আমাকে ছেড়ে দে। তোর বউ আর ছেলেকেও আর বেগার খাটাবো না। আমায় আমায় ছেড়ে দে ভাই, ছেড়ে দে। কেঁদে ওঠে সুরেন। তোর দুঃসাঙ্গাত তোকে বাঁচাতে চাইলো, তুই তো তাদের চিনতেও পারলি না। এবার চিনতে পারবি। ওদের কাছেই পাঠাবো তোকে। নবীনের পেট হেসে ওঠে। ওদিকে ততক্ষণে বিলের পাড়ে এসে দাঁড়িয়েছে হারান আর বাদলের প্রেত। খুব নিম্ন শ্রেণীর প্রেত, ক্ষমতাহীন। সুরেনের মৃত্যু দেখা ছাড়া কিছু করার নেই ওদের। সাধ্যমতো চেষ্টা করেছিল ওরা, কিন্তু ভয় পেয়ে দৌড় লাগালো সুরেন। সুরেন দেখল আবছা নীল আলোর মতো একটা ছায়া জলের ওপর ওর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আর ওর মোবাইল ফোন একটানা আঘাত করে চলেছে ওর মাথায়, কানে, কপালে। ওই নীল আলোর কাছে আসার ক্ষমতা নেই হারানো বাদলের প্রেতের। সুরেন ক্রমাগত ডুবছিল আর উঠছিল। এক সময় আর পারল না সুরেন, তলিয়ে গেল জাবদা খাতাটার মতো মরা বিলের অতলে। ভৌতিক আলোচনা চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলটি যারা লাইক করছেন, শেয়ার করছেন আর সাবস্ক্রাইব করছেন, তাদের জানাই অনেক ধন্যবাদ। দয়া করে এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।